নমস্কার, আমি সুকৃতি রঞ্জন বিশ্বাস। এসআরবি মুক্তি ইউটিউবের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বনগাঁতে এসেছিলেন। মূলত এসআইআর এর ব্যাপারেই কিছু কথা বলবার জন্য তিনি এখানে এসেছিলেন। সেই সম্পর্কে আমি দুই চারটে কথা বলবো। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই মিটিংয়ে যাইনি, তার ভাষণ আমি সরাসরি শুনিনি। আমি একটা ভিডিওতে তার বক্তব্য শুনেছি। আপনারাও অনেকেই নিশ্চয়ই তার ভাষণ শুনেছেন। তা আমি তার এই যে বনগাঁ সফর, এইটা নিয়ে যেমন দুটো কথা বলবো, তেমনি তার বক্তব্যের বিষয়বস্তু নিয়েও দুই চারটে কথা বলবো। দেখুন, স্বাভাবিকভাবে যে কারোরই মনে একটা প্রশ্ন হতে পারে যে হঠাৎ বনগাঁয় তিনি কেন আসলেন। তিনি যেখানেই যান অন্তত এক সপ্তাহ দুই সপ্তাহ আগে থাকতে একটা কথাবার্তা চলে, জানাজানি হয় যে উনি যাবেন, এই বিষয়ে যাবেন, ইত্যাদি ইত্যাদি আমরা জানি। কিন্তু বনগাঁর ব্যাপারটা একেবারে আচমকা। তিনি ঘোষণা করলেন বনগাঁতে আসবেন, হেলিকপ্টারে করে আসবেন, এবং তিনি এলেন। প্রথমে অনেকেই বলছিলেন যে বনগাঁতে তৃণমূলের একটা গোষ্ঠী কোন্দল চলছিল। বনগাঁ পুরসভার যিনি চেয়ারম্যান গোপাল শেঠ, এই গোপাল শেঠের চেয়ারম্যান থাকা না থাকা, এটা নিয়ে একটা গোলমাল চলছিল। বিশ্বজিৎ দাস পার্টির নেতা, তার সাথেই বোধহয় গোলমাল, দুইজনের দুটো গ্রুপে, এরকমই শুনছিলাম। অনেকেই বলছিলেন যে এইসব গোষ্ঠী কোন্দলের কারণেই তিনি একটা বার্তা দেওয়ার জন্য আসছেন। আমার বিষয়টা যুক্তিগ্রাহ্য বলে মনে হয়নি যে এই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়কে বনগাঁয় আসতে হবে। এটা আমার কাছে যুক্তিসঙ্গত কথা বলে মনে হয়নি, এবং সে কথা আমি বন্ধু বান্ধবরা যখন বলেছেন তখন সে কথা আমি বলেছি। আমার যেটা মনে হয়েছিল, এখনো যেটা মনে হয়, সেটা হলো এই যে মতুয়ারা ঠাকুরবাড়িতে একটা অনশন করলেন, 13 দিন ধরে অনশনটা কন্টিনিউ করলো। বোঝা গেল যে মমতা ঠাকুর যখন এই অনশন আন্দোলনের ঘোষণা করেছেন, তিনি পার্টির মতামত নিয়ে এটা করেননি। এইটা একটা বিষয় বোঝা গেছে। এই কারণে অনশন শুরু থেকে 12 দিন পর্যন্ত ওই অনশন মঞ্চে তৃণমূলের কোনো ব্লক পর্যায়ের নেতাও যাননি। এমনকি মমতা ঠাকুর বাড়িতে ছিলেন না, 6-7 দিন পরে ফিরেছেন। তার মেয়ে বাগদার এমএলএ, সেও একবার ওই মঞ্চে আসেনি। এইটা আমরা দেখেছি। তাতে এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল, মতুয়ারাও বুঝেছেন, যে তৃণমূল পার্টি এই অনশন মঞ্চে আসবেন না বা বয়কট করেছেন। তার নানা গোষ্ঠী কন্দল ইত্যাদি ইত্যাদি হতে পারে। মমতা ঠাকুরেরও দম কতটুকু এবং মতুয়াদেরও দম কতটুকু, এই গোটা ব্যাপারটাই মনে হয় একটা নীরব চ্যালেঞ্জ তৃণমূল কংগ্রেস করে গেছিল।
যাক, তবুও এর মধ্যে যে ঘটনাটা ঘটে যায় সেটা হলো, এখানে কংগ্রেসের নেতারা 2-3 বার এসেছেন। একেবারে প্রদেশ কংগ্রেস সভাপতি থেকে প্রদেশের গুরুত্বপূর্ণ নেতা তারা এসেছেন 2-3 বার। সিপিএম এর পক্ষ থেকে সুজন চক্রবর্তীর মতো নেতা 3 বার এসেছেন। তাদের আরো নেতারাও এখানে এসেছেন এবং এসে তারা মতুয়াদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছেন, তাদের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন। দাবিটা কি ছিল? দাবিটা ছিল এসআইআর এর বিরোধিতা, তার সাথে মূলগতভাবে তারা দাবি তুলেছিলেন বা তুলেছেন কেন বলি, দীর্ঘদিন থেকে যে দাবিতে তারা লড়াই করে আসছেন সেটা হলো, ভারতবর্ষে যারা স্থায়ীভাবে বসবাস করেন, বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পান, নাগরিক হিসেবে যে সুযোগ সুবিধা তারা পান, এইটাকে একটা আইন করে, একটা কা তৈরি করে, একটা নতুন কা তৈরি করে তাদের এই যে ইংরেজিতে বোধহয় বলে ডিফ্যাক্টো লিভিং এক্সিস্টেন্স, তাদের ভারতবর্ষে বসবাস এবং এই সুযোগ সুবিধা ভোগ করা, আইনসঙ্গত হোক বা আইনসঙ্গত না হোক, তাদের এই যে অস্তিত্ব, বাস্তব উপস্থিতি, সুযোগ সুবিধা ভোগ করা, এইগুলোকে একটা আইন করে আইনসঙ্গত করে দেওয়া, রেগুলারাইজ করা, এই দাবিতে দীর্ঘদিন তারা লড়াই করছেন। সেই দাবির সমর্থনে সিপিআই, সিপিএম এবং কংগ্রেস নেতৃত্ব শুধু প্রদেশ কংগ্রেস এসেছে তা নয়, অধীর চৌধুরী জাতীয় কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সিনিয়র মেম্বার, এর আগে বিরোধী দলেরও নেতা ছিলেন লোকসভাতে, তিনিও এসেছেন। এখন এই যে তারা এসেছেন এবং এই দাবির প্রতি সমর্থন জানালেন, 12 দিনের দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চিঠিটা লিখে 2জন মন্ত্রীকে ঠাকুরবাড়িতে পাঠালেন, আমার মনে হয়েছে যে এইটা এই সমস্ত রাজনৈতিক দলের যে সমর্থন এবং উপস্থিতি ঠাকুরবাড়িতে, এইটার চাপেই তারা করেছেন। এটা কোনো স্বতঃস্ফূর্তভাবে তারা করেছেন এরকম ব্যাপারটা আমার মনে হয়নি। এবং তারপরেও যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠি পেয়েও 2জন মন্ত্রীর উপস্থিতি সত্ত্বেও মতুয়ারা ওই মন্ত্রীদের হাতে লেবুর রস খেয়ে অনশন ভঙ্গ করেননি, এইটা বোধহয় তৃণমূল পার্টির কাছে একটা অশনি সংকেত বলে মনে হয়েছে যে মতুয়ারা এমনিতেই একটা বড় অংশ বিজেপির দিকে চলে গেছে, আর বাকিটা বোধহয় গেল, এরকম একটা বিষয় হয়ে থাকতে পারে। এবং এই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় বনগাঁতে ত্রিকোণ পার্কে হঠাৎ একটা মিটিং করার জন্য চলে এলেন। আমার ধারণা এইটা যে না হলে আগামী দিনে এই যে মতো অধ্যুষিত এলাকা, এই এলাকা হাতছাড়া হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। হাতছাড়া কেউ বলতে পারেন আগেই হয়ে গেছে,
না, সেখানে তারা অনেকগুলো সিটে হেরে গেছেন ঠিকই, বিজেপি জিতেছে, তাহলেও এলাকা হাতছাড়া হয়ে গেছে এরকম ব্যাপারটা নয়। সেখানে তাদের প্রভাব প্রতিপত্তি যথেষ্ট আছে এবং হয়তো এবারের ভোটে তারা আশা করছেন যে জিতবেন, তৃণমূল বিজেপিকে পেছনে ফেলে এগিয়ে যাবেন এরকম আশাও করছেন। মানে বলা যায় নেক টু নেক লড়াইটা এখানে আছে। একেবারে কেউ এখানে মানে অপান্তেও হয়ে গেছেন বা তাদের অস্তিত্ব আর নেই এরকম ব্যাপারটা নয় ভোটে না জিতলেও। আমার মনে হচ্ছে এইটাই মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন, কিন্তু এই যে ঠাকুরবাড়ি, যেখানে তিনি এর আশেপাশে কোথাও পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় একটু ঠাকুরবাড়ি ঢু মেরে যেতেন, যাচ্ছেন যশোর রোড দিয়ে, ঢুকে পড়লেন 10 কিলোমিটার একটু ঘুরে ঠাকুরবাড়ি একটু ঘুরে চলে গেলেন, এইরকম যিনি, তিনি ত্রিকোণ পার্ক থেকে চাঁদপাড়া আসবেন ঘোষণা করছেন বিভিন্ন জায়গাতে, বা ঘোষণা হচ্ছে, তিনি করুন আর তার পার্টি করুন, যে যারাই করুন, যে চাঁদপাড়া থেকে 3 কিলোমিটার তিনি হাঁটবেন, কোন ঠাকুরবাড়ির নামটা উচ্চারণ করছেন না। এবং এই 3 কিলোমিটার ব্যাপারটা বোধ হয় ওই ঠাকুরবাড়িকে স্পর্শ করে না, তার আগেই 3 কিলোমিটার শেষ হয়ে যায়। ফলে ঠাকুরবাড়িকেও একটা বার্তা দেওয়া, মমতা ঠাকুরকেও একটা বার্তা দেওয়া যে আমি খুব ভালোভাবে এটা নিইনি, এবং তিনি যেটা ভালোভাবে নেন না সেটার পরিণতি আগামী দিনে কি হবে সেটা আমরা অনেকেই খানিকটা অনুমান করি। তা যাক, এটা হলো একটা দিক। আমি এবার মূল বিষয়টার কথা বলি। তিনি এসআইআর এর এই যে আবহ, এই আবহে কিন্তু মতুয়ারা অত্যন্ত আতঙ্কিত, তারা আশঙ্কার মধ্যে আছেন। আরো সঠিকভাবে বলতে হবে তাদের রাতের ঘুম উড়ে গেছে। সেখানে তিনি এসেছেন, সেখানে এসে তিনি কি বলে গেলেন, কি এমন বললেন যাতে মতুয়ারা আশ্বস্ত হতে পারেন? কিছু বলেছেন তেমন, আপনারা যারা তার ভাষণ শুনেছেন তাদের কি মত? আমি আমার মতটা বলবো, কিন্তু আমার একটু আপনাদের মতটাও একটু আমার জানার খুব আগ্রহ। আমার কাছে মনে হয়েছে এরকম একটা রদ্দা ভাষণ, মানে কি বলবো, এরকম ভাষণ আমি মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই এলোমেলো বলেন, কিন্তু এতটা এলোমেলো এবং ওই রদ্দা যে কথাটা বললাম এটার আগে বলেছেন কিনা আমার যথেষ্ট ডাউট আছে। আসলে এইটা হওয়ার কারণ হলো, যা এখানে বলার দরকার তিনি নিজেই উপলব্ধি করেছেন, তিনি সে কথা বলছেন না বা বলতে পারছেন না, বলবেন না। এরকম হলে যা হয় ওনার ভাষণে সেটাই হয়েছে। আমি 2-4টে কথা একটু উল্লেখ করি, আপনারা যেটা যেটা বাদ পড়ে গেছে সেটা পরে না হয় আপনারা একটু মন্তব্যে লিখবেন। আমি তার ভাষণে যেটা শুনেছি তাতে তিনি বলছেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি আপনাদের আশ্বস্ত করতে এসেছি, জেনুইন ভোটার কেউ বাদ পড়বেন না। শব্দটা জেনুইনই বলেছেন, জেনুইন ভোটার কেউ বাদ পড়বেন না। তার মানে যথার্থ ভোটার,
প্রকৃত ভোটার, বৈধ ভোটার, এইটাই বোঝে মানুষ। কিন্তু আমরা এই যে প্রকৃত বৈধ যথার্থ ভোটার যারা, প্রকৃত ভোটার যারা, এই শব্দটা শুনছি, শব্দগুলো শুনছি, কিন্তু এইটা যে কি বলতে চাইছেন তারা, এইটা কিন্তু স্পষ্ট নয়। আমাদের দেশের আইন কানুন অনুযায়ী বিষয়টাকে বললে এই কথা বলতে হবে, কারণ এটা আইনের বিষয়, আইনের দৃষ্টিকোণ থেকেই বলতে হবে। সেটা হলো ভোটদানের অধিকার ভারতীয় নাগরিকদের, কারণ আমরা তো কেউই বিদেশিদের নাম ভোটার তালিকায় থাকুক এটা তো কেউ চাই না, কোনো ভারতীয় চান না, ভারতীয়দের নাম থাকবে। ফলে জেনুইন বলতে ভারতীয়দের কারোর নাম যাতে বাদ না পড়ে সেই ব্যাপারেই তিনি আশ্বস্ত করতে এসেছেন। কিন্তু উদ্বাস্তুদের সমস্যা তো অন্য। যে কেউ জানেন এখন, আগে না জানলেও এখন জানেন, যে ভারতের বাইরে থেকে যারা ভারতে এসেছেন তাদের নাগরিকত্ব পাওয়ার একটাই পথ, যে তারা এখানে আবেদন করে নাগরিক সার্টিফিকেট পেয়েছেন কিনা, তারাই জেনুইন ভারতীয়, তারাই জেনুইন ভোটার। এইটা একটা সাধারণ আইনসঙ্গত কথা। আবার জেনুইন এরকমও হতে পারে যে যারা এই পর্যন্ত ভোট দিয়েছেন সেই ভোটাররা কোনো না কোনোবার ভোট দিয়েছে, যে ভোটারদের নাম যেন বাদ না যায়, এইটা একটা কথা হতে পারে। তাহলে এইটা যদি হয় তাহলে এইটা তো আরো স্পষ্ট করে নেতারা বলবেন, কারণ তাতে ভোটাররা আশ্বস্ত হতেন। কিন্তু সেটা তারা বলছেন না পরিষ্কার করে। কোনো কোনো সময় 10 বারের মধ্যে একবার হয়তো মুখ দিয়ে বেরিয়ে পড়ছে, কিন্তু বোঝা যাচ্ছে সেরকম কথা জোর দিয়ে কেউ বলছেন না। তাহলে আশ্বস্ত করতে এসছেন কেন মমতা বন্দ্যোপাধ্যায়? আমার মনে হয় তিনি বুঝেছেন যে বহু মতুয়া এবং উদ্বাস্তু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে। এই ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার মানে হলো, বাদ যারা গেল তারা তো গেল, তারা তো ভোট দিতে পারবে না, কিন্তু তারা তো চিৎকার চেঁচামেচি করবে, আরো 5 জনকে তো বলবে, তাদের আত্মীয় স্বজনরা বিক্ষুব্ধ হবে, পাড়া প্রতিবেশী বিক্ষুব্ধ হবে, যাদের স্বজন স্বজাতি নাম বাদ পড়বে তারা বিক্ষুব্ধ হবেন। তাদের একটু আশ্বস্ত করতে এসছেন যে আমরা তো চেষ্টা করেছি, মানে এটা হচ্ছে ওইটুকু যাতে আগামী দিনে বলতে পারেন যে আমরা তো চেষ্টা করেছি, চেষ্টা করেও পারিনি, ফলে আমাদের উপর তোমরা রাগ করো না, আমাদের দিক থেকে মুখটা ফিরিয়ে নিও না, আমরা চেষ্টা করেছি পারিনি, কি করব বলো, দেখো আমরা তো গেছিলাম সেখানে, মিটিং করেছি, কত কিছু করেছি। এই কারণেই তিনি এসেছিলেন। না হলে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়, আমি এরকম করে করে বহুবার দেখিয়েছি সেই পেপার কাটিংটা, উনি মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়ে নবান্নে সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন যারা 5 বছর বা তার বেশি সময় ভারতবর্ষে বসবাস করেছেন তাদের নাগরিকত্ব পাওয়া উচিত, পাওয়া উচিত বলেছেন, তারা নাগরিক বলেননি। এবং সেই কারণে তার মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছিল যে তারা দিল্লিতে চিঠি লিখবে যাতে নাগরিকত্ব দেওয়ার অধিকার ওই 86 সালের আগে যেমন ডিএম কে অথরাইজ করা ছিল, ডিএম অফিস এসডি অফিস থেকে নাগরিক সার্টিফিকেট দিত, সেই প্রথা আবার ফিরিয়ে আনা হোক। তাহলে এই যে নাগরিকত্বে দেওয়ার প্রথা, ডিএম কে এসডিও কে অথরাইজ করার চিঠি লিখছেন, মানে তারা নাগরিক মনে করেন না, সেই জন্য বলছেন এদের অধিকার দাও, তারা যাতে নাগরিকত্ব তাদের দিতে পারে, অন্তত 5 বছর যাদের
পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে বসবাস করেছেন, তাহলে উনি মনে করেন এরা নাগরিক না। ফলে জেনুইন ভোটার যেন বাদ না পড়ে, এইটাতে কিন্তু তিনি যারা ভারতীয় নন, মানে তিনি এই লোকগুলোকে ভারতীয় মনে করেন না, ফলে তাদের নাম বাদ যাওয়ায় তার কোনো আপত্তি আছে কিনা জানি না, কোনো সে নেই, কোনো বক্তব্য নেই, কোনো বিরোধিতা নেই, কোনো প্রতিরোধ তিনি করবেন না, জেনুইন ভোটারদের জন্য করবেন, কিন্তু আর যারা তাদের জন্য করবেন না, এটা কিন্তু এই কথার মধ্যে খুব স্পষ্ট। আর কি কি কথা বলেছেন? বলেছেন বিশ্বাস রাখুন আপনাদের কাউকে তাড়িয়ে দিতে দেব না, বিশ্বাস রাখুন আপনাদের কাউকে তাড়িয়ে দিতে পারবে না, অর্থাৎ আমরা তাড়িয়ে দিতে দেব না। আমি দুটো পয়েন্ট বললাম, জেনুইন ভোটার আর তাড়িয়ে দেওয়া। তা মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা আশ্বস্ত করার কি আছে? ব্যাপারটা তো কেন্দ্রীয় সরকারের দায়িত্ব বা ইলেকশন কমিশনের দায়িত্ব। ইলেকশন কমিশন কোন সময় বলেছে জেনুইন ভোটারকে বাদ দেবেন? বলেননি। তো ইলেকশন কমিশন বলছে কোন জেনুইন ভোটারকে আমরা বাদ দেব না, প্রত্যেকটা জেনুইন ভোটারের নাম আমরা ভোটার তালিকায় তুলব। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জেনুইন ভোটারদের জন্য মিটিং করতে আসার দরকারটা কি? দরকার নেই, কারণ তাদের তো তাড়িয়ে দেওয়ার কথা বলছে না ইলেকশন কমিশন অথবা কেন্দ্রীয় সরকার, কেউ বলছে না। তাহলে তিনি এসে বলছেন তাড়িয়ে দিতে দেব, তাড়িয়ে দেওয়ার কথা কেউ বলবে তারপরে না তিনি বলবেন, বা জেনুইন ভোটারের নাম বাদ দেব ইলেকশন কমিশন বলবে, তাহলেই না মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরোধিতা করে বনগায় মিটিং করতে আসবেন। ফলে এই দুটো কথার কোনো মূল্য নেই, কারণ কেন্দ্রীয় সরকারও কাউকে তাড়িয়ে দিতে চান না, এই দেশ থেকে বহিষ্কার করতে চান না, আর ইলেকশন কমিশনও কোন জেনুইন ভোটারের নাম বাদ দিতে চান না। তিনি এ দুটো কথা বলেছেন। তৃতীয় কথা একটা বলেছেন, মা মাটি সরকার থাকলে কারো গায়ে আঁচড় লাগবে না। দেখা যাক গায়ে আঁচড় লাগে কিনা। এক, দুই নম্বর হচ্ছে মা মাটি মানুষ যদি না থাকে তখন কি হবে, এটাও তো একটা প্রশ্ন। ফলে দেখেন আইন সম্পর্কে কিছু বলছে না, কিন্তু নীতিগত প্রশ্নে কিন্তু কিছু বলছে না। আপনি কথাগুলো একটু লক্ষ্য করার জন্য আমি বলছি। 4 নম্বরে আবার বলেছে জেনুইন ভোটার যদি বাদ দেওয়া হয় ছেড়ে কথা বলবো না। প্রথম কথাটা আর এই কথাটা একই, কিন্তু এ জায়গায় ভাষাটা বদলে বলেছেন জেনুইন ভোটার কারোর নাম বাদ গেলে ছেড়ে কথা বলবো না। জেনুইন ভোটারের নাম বাদ দেওয়ার কথা ইলেকশন কমিশন বলছে না, ছেড়ে কথা বলারও মনে হয় না। আর যদি জেনুইন ভোটারের নাম বাদ দেবে না এসআইআর, সে কথা আমি বলছি না, সেটা আমি বলছি না, সেটা তো তারা বিভিন্ন জায়গায় এই দুর্নীতি করছে, সেটা তো হচ্ছে প্রায়োগিক ক্ষেত্রে, মানে এটা যাতে তারা দিতে না পারে, তারা নিজেরাও বলছে দেব না, তবুও যাতে চালাকি করতে না পারে তার জন্য বিএলএ ইত্যাদি ইত্যাদি আছে, সেটা তো চলছে, তার জন্য আলাদা মিটিং করার কোনো প্রয়োজন হয় না। 5 নম্বরে বলেছেন ভয় পাবেন না, আত্মহত্যা করবেন না, এটা বলেছেন। তারপর আবার 6 নম্বরে আরেকবার বলেছেন আমরা কাউকে আমরা থাকতে কাউকে তাড়িয়ে দিতে পারবে না, ওই তাড়িয়ে দেওয়া আর জেনুইন ভোটার, ভয় পাবেন না, এই কথা বলছেন। আর যেটা কথা বলেছেন সেটা হলো যে কম সময় দিয়ে এসআইআর হচ্ছে। দেখুন, কম সময় হোক আর বেশি সময় হোক, এই যে উদ্বাস্তু মানুষ বা এখানকার ভূমিপুত্র যাদের কাগজপত্র নেই, গরিব, নিরক্ষর, অসচেতন, ভূমিহীন, মানে এই দেশেরই ভূমিপুত্র যারা হিন্দু হন আর মুসলমান হন, তাদের যে সমস্যা সেইটা নিয়ে কিন্তু কিছু বলছেন না। তাদের কাগজপত্রের সমস্যা, তাদের যে এটা প্রমাণ করার সমস্যা, ফলে এইটা নিয়ে যে এসআইআর এর বিরোধিতা করা, নির্বাচন কমিশনের বিরোধিতা করা, এগুলো বলছেন না।
উনি বলছেন কম সময় দেওয়া হয়েছে। কম সময় দিলে কি হবে? কম সময় দিলে যেটা হতো, আরো ভালোভাবে খুঁটিয়ে পরীক্ষা করতে পারতো, আরো বেশি লোকের নাম বাদ যেত। কারণ আমি আমি বর্ডার এলাকায় বাস করি, আমি বুঝি কিছু লোক এদিক ওদিক নানান রকমের কাগজপত্র জমা দেবেন, বিএলওদের হাতে বেশি সময় নেই বলে তারা ওইগুলো আর খুঁটিয়ে পরীক্ষা করতে পারবে না। দুই চারজন হয়তো জাল কেটে বেরিয়ে যাবেন, পার পেয়ে যাবেন। কিন্তু সময় বেশি দিলে এই লোকগুলোর কিন্তু আরো বিপদ। তাতে হয়তো মৃত ভোটার যদি 2-5 জন এটা রেখে দেওয়ার চেষ্টা করে, সেটা হয়তো ধরতে একটু সুবিধা হতো, বা স্থানীয় ভোটার 2 জায়গায় 3 জায়গায় নাম থাকলে সময় বেশি দেওয়ার পক্ষে আমি আপত্তি করছি না, সময় আরো একটু বেশি দেওয়া উচিত। কিন্তু তাতে এই যারা আতঙ্কিত উদ্বাস্তু মানুষ, গরিব মানুষ, তাদের খুব সুবিধা কিছু কিন্তু হতো না। এই সময়ের ব্যাপারে তারা একটু বুঝবেন, উদ্বাস্তু মানুষেরা, এটা কিন্তু বরং আপনার বিপক্ষেই যেত। আরেকটা কথা বলেছেন, কথা দিলে কথা রাখি। তা এইটা নিয়ে আমি বেশি কথা বলবো না। মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রাখি বোধহয় একটা না বাদ গেছে। ওনার বলা উচিত ছিল কথা দিয়ে আমি কথা রাখি না। কারণ আমরা বহু ক্ষেত্রে দেখেছি তিনি ওই বলার জন্য বড় বড় কথা বলেন, করার ক্ষেত্রে আর খুঁজে পাওয়া যায় না। আমি উদাহরণ বাড়াতে যাচ্ছি না, উদাহরণ আপনারা জানেন। উনি দুর্নীতি উচ্ছেদ করবেন, উনি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করবেন, ইত্যাদি ইত্যাদি কত কথা বলেছিলেন। শিল্পায়নের কথা বলেছিলেন, এবারে তার কোনোটা যে হয়নি সেটা আপনারা জানেন। ওইটা নিয়ে আমি আর কথা বলাতে যাচ্ছি না। আর যেটা বলেছেন সেটা হয়তো মতুয়াদের অসম্মানিত করার জন্যই বলেছেন। কারণ এর আগে তো উনি হরিচাঁদকে গুরুচাঁদকে কি বলেছেন? হরিচাঁদকে বলেছেন রঘুচাঁদ, আর গুরুচাঁদকে বলেছেন গরুচাঁদ। তা মমতা ঠাকুরও বলেছে ওটা স্লিপ অফ টাং। তাই এইটা কি স্লিপ অফ টাং? হরিচাঁদ ঠাকুর স্লিপ অফ টাং হয়ে কখনো রঘুচাঁদ হয়? আর গুরুচাঁদকে কেউ গরুচাঁদ বলে, গরুচাঁদ যদি স্লিপ অফ টাং হয়, পরে তো তিনি আবার সংশোধন করে ভুল স্বীকার করে এটা বলবেন। ফলে এটা নয়, উনি এটা ব্যঙ্গই করেছেন। এবং কালকেও বা ওই ত্রিকোণ পার্কে আপনারা যারা খুব খেয়াল করে শুনবেন, আরেকবার দেখবেন যদি আমার কথা ঠিক না বেঠিক, দেখবেন প্রথমবার যখন হরিচাঁদ গুরুচাঁদ বলছিলেন, কেউ একজন প্রম্পট করে দিয়েছেন, উনি মনে করতে পারছিলেন না, বলতে পারছিলেন না। একজন প্রম্পট করে দেওয়ার পরে প্রথমবার বলেছেন, দ্বিতীয় আরেকবার বলেছেন, সেবার তিনি নিজের মতো বলেছেন। তো এই যে ব্যঙ্গ করা, এই ব্যঙ্গ তিনি কালকেও করেছেন বা পরশুদিনও করেছেন। তিনি বড় মার চিকিৎসা করেছেন, মতুয়ারা করতে পারেনি। তাদের বড় মার চিকিৎসা তিনি করেছেন। কি যে চিকিৎসা করেছেন করেছেন, আমি অস্বীকার করছি না, করেছেন। কিন্তু সেটা কি চিকিৎসা, কি হয়েছিল? বড় মার সর্দি কাশি হয়েছিল, নিয়ে গেছিলেন, জানি না কয় পয়সা খরচ করেছেন, যাই করেন তবু করেছেন, আমি অস্বীকার করছি না যে তিনি করেননি। কিন্তু এই কথা মিটিং করে যারা বলেন, তাদের রুচিটা কি? কিরকম রুচি সম্পন্ন মানুষ একজন বৃদ্ধ মানুষকে, বিশিষ্ট মানুষকে চিকিৎসার জন্য কিছু সহযোগিতা করেছেন, মুখ্যমন্ত্রী হিসেবে বা বিশিষ্ট রাজনীতিবিদ হিসেবে করেছেন, সেইটা তিনি কথায় কথায় বলেন। আমি বলবো কথায় কথায় বলেন না, এটা কথায় কথায় খোঁটা দেন। এইটা মতুয়াদের যেমন বুঝতে হবে, এই অসম্মানের জায়গাটা তারা বোঝেন, কিন্তু একটু মুখ খুলতে হবে। আর বুঝতে হবে, যিনি এইটুকু করে বারবার কথা বলেন, বছরের পর বছর এগুলো বলেন, তার রুচিটা কি, কিরকম রুচি সম্পন্ন মানুষ বা মুখ্যমন্ত্রী তিনি। আমি বিষয়টা একটু
বোঝার জন্য বলছি। তিনি বলছেন তফসিলি মেয়ের হাতে তিনি রান্না খান, মানে এই যে তিনি তফসিলি মানুষের হাতে রান্না খান, এইটা কিন্তু তার মধ্যে একটা ফিলিংস আছে যে আমি ব্রাহ্মণ, তাই আমি নিচু একজন মানুষের মানে তফসিলি মানুষের হাতে রান্না খাচ্ছি, এটা আমি একটা বড় কাজ করছি। তাহলে এই বোধটা তার কিন্তু পুরোপুরি আছে। আমি যেটা বলতে চাইছি আপনারা এটা বোঝার চেষ্টা করবেন, আমি আর বেশি কথা এটাতে বলবো না। আমি ওনার যে বক্তব্য, সেই বক্তব্যের মধ্যে এইটা পেয়েছি, মতুয়ার যে দাবি, আইন পরিবর্তন করার দাবি, তাদের ভারতবর্ষে এই যে বসবাস, নাগরিক হিসেবে নানান অধিকার ভোগ করা, এইটাকে একটা তৈরি করে একটা আইন করে এটাকে রেগুলারাইজ করা, আইন সিদ্ধ করে দেওয়ার যে দাবি, এইটা সম্পর্কে একটা শব্দ উচ্চারণ করেননি। যে দাবিতে মতুয়ারা 2003 সাল থেকে লাগাতার আন্দোলন করে যাচ্ছেন, শুধু মতুয়ারা নয়, গোটা উদ্বাস্তু সমাজ। আমি তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা ভাষণটাকে সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে অন্তত এই একটি প্রশ্নে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় একই বিন্দুতে দাঁড়িয়ে আছে, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই, আর থাকবেই বা কেন। 2003 সালে আইনটা যখন তৈরি করেছিলেন, তখন বিজেপির সাথে মমতা বন্দ্যোপাধ্যায় তো ক্যাবিনেট মিনিস্টার ছিলেন, সেইটা উনি এখনো বলেননি। ফলে এই আইনটা যেহেতু মিলেমিশে করেছিলেন, বিজেপির সাথে আলাদা হয়ে উনি এই আইনের বিরুদ্ধে কথা বলতে চাইছেন না। ফলে আমি শেষ একটা কথা বলবো, আমি জানি না কংগ্রেস কি করবে। এখনো বলে গেছে, আমি রাহুল গান্ধীর সাথে দেখা করেছি, কাগড়ের সঙ্গে দেখা করেছি, অধীর বাবুর সাথে বহুবার দেখা করেছি, শুভেন্দু বাবুর সাথে বহুবার দেখা করেছি, আরো নেতৃবৃন্দ, প্রদীপ ভট্টাচার্যের সাথে বহুবার কথা বলেছি, আরো বহু নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি। তারা একমত, কিন্তু খুব উদ্যোগী ভূমিকা নেননি। সিপিএম এর সাথে কথা বলেছি, তারাও একমত, কিন্তু খুব উদ্যোগী ভূমিকা নেননি। তারা যদি উদ্যোগী ভূমিকা নেয় একমাত্র তাহলেই বিজেপি, তাহলেই এই যে মতুয়ারা যে আন্দোলন করছেন, উদ্বাস্তুরা যে আন্দোলন করছেন, সেই আন্দোলনটা একটু গতি পেতে পারে। তা না হলে দুটো বড় দল তৃণমূল এবং বিজেপি যেভাবে এই স্থিতাবস্থা, মানে আইনটা পরিবর্তন করব না, যা আছে তাই থাকবে, এই যে মনোভাবটা নিয়েছে, এই মনোভাবটা ভাঙা খুব কঠিন যদি অন্তত ইন্ডিয়া জোটের তৃণমূল মাইনাস ইন্ডিয়া জোট এই বিষয়টাকে একটু শক্ত হাতে টেক আপ না করেন, রাস্তায় না নামেন। তাই আবেদন করব, অন্তত বিরোধীরা উদ্বাস্তুদের যন্ত্রণাটা বুঝুন এবং আপনারা রাস্তায় নামুন। এইটা করা দরকার। মতুয়ারা কি ভোট দেবেন আমি জানি না, এটা অন্তত একটা মানবিকতার জায়গা থেকে, একটা নীতি নৈতিকতার জায়গা থেকে এই বিরোধী দলগুলোর এই নাগরিকত্বের প্রশ্নে, উদ্বাস্তু মানুষের নাগরিকত্বের প্রশ্নে, এবং একই সাথে এই ভূমিপুত্র গরিব মানুষকে হয়রানির হাত থেকে বাঁচাবার জন্য নাগরিক আইন পরিবর্তনের দাবি সামনে আনা প্রয়োজন। এই কথাগুলো বলে আমি আমার আজকের এই ভিডিও এখানে শেষ করছি। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ।